নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে একটু ভিন্ন স্বাদের গল্প এনেছি। অনেক দিনই তো অন্য রকমের গল্প সব লেখকদের শুনলেন। আজকের গল্পটা আমি এনেছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। গল্পের নাম বিনোদ ডাক্তার। আশা করি এই ভিন্ন স্বাদের গল্পটা আপনাদের একটু ভালো লাগবে। আমার চাকরি এরকমের, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো, ব্যাংকের হিসেব দেখা, কোথাও 3-4 দিনের কাজ হয়ে যায়, আবার কোথাও দিন কুড়িয়েও লেগে যায়। এটা নির্ভর করে ব্যাংকের হিসেবের জট কেমন পাকিয়েছে তার উপরে। আগে ব্যাংকের শাখা কেবল বড় বড় শহরেই থাকতো, কিন্তু এখন চাষিদের সুবিধার জন্য আধা শহরে গ্রামেও সব শাখা হয়েছে। আমাকে বেশিরভাগ সময় এসব আধা শহরেই বেশি যেতে হতো। এই ধরনের কাজে একবার বিরামপুরে আমাকে যেতে হয়েছিল। সকালে অফিসে গিয়ে শুনলাম বেলা 3টের গাড়িতে রওনা হতে হবে। আমার এক প্রস্ত বিছানা বাঁধাই থাকতো। সুটকেস গুছিয়ে নিয়ে ট্রেনে চড়ে বসলাম। বিরামপুর স্টেশনে যখন নামলাম তখন সন্ধে হয়ে এসেছে। চারদিকে কেরোসিনের আলো জ্বলে উঠেছে। রাস্তায় লোক চলাচল বিশেষ নেই। ব্যাংক থেকে একটা লোক আমায় নিতে এসেছিল। আমরা দুজনে সাইকেল রিক্সায় চড়ে বেশ কিছুটা গিয়ে একতলা একটা লাল রঙের বাড়ির সামনে পৌঁছলাম। সঙ্গের লোকটা বলল, নামুন স্যার, এখানেই আপনার থাকবার ব্যবস্থা করা হয়েছে। দুখানা ঘর, মাঝখানে একটা ছোট উঠোন টাইপের, ওপাশে রান্নাঘর, একজনের পক্ষে যথেষ্ট। দরজার কাছে একটা লোক বসেছিল। সে আমাদের দেখে উঠে দাঁড়ালো। ব্যাংকের লোকটা বলল, স্যার, আপনার রান্নাবান্না, বাসন মাজা, ঘরদোর, ঝাড়া মোছার কাজ সব এই করবে। রাত 9টার মধ্যেই খাওয়া শেষ করে শোবার আয়োজন করলাম। কাজের লোকটা চলে গেছে। এখান থেকে তার বাড়ি 4 মাইল দূরে। আবার কাল ভোর 6টায় সে আসবে। শোবার মিনিট 10-এর মধ্যেই পিঠের একটা যন্ত্রণা শুরু হলো। অসহ্য যন্ত্রণা। শরীর একেবারেতে যেন কুঁকড়ে যাচ্ছে। মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে যাবে। এরকম আমার মাঝে মাঝে হয়। সেজন্য সবসময় ওষুধ আমি কাছে রাখি। হ্যারিকেনের শিখাটা বাড়িয়ে দিয়ে সুটকেসটা খুলে ফেললাম। তন্ন তন্ন করে খুঁজলাম। সর্বনাশ, ওষুধের শিশিটা কি ফেলে এসেছি? বেশ মনে আছে, শিশিতে গোটা 8 বেশ ট্যাবলেট ছিল। এখন উপায়? বিছানায় শুয়ে ছটফট করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আসবার সময় কাছেই একটা ডাক্তারখানা চোখে পড়েছিল। ডাক্তারখানার নামটা অদ্ভুত। নামটা হচ্ছে আরামঘর। তখন অবশ্য ডাক্তারখানাটা বন্ধ ছিল। হাত ঘড়িতে সময় দেখলাম 9টা 40। এত রাতে এই ডাক্তারখানা কি খোলা থাকবে? এই মফস্বল শহর। যাই হোক, আমাকে একবার চেষ্টা তো করে দেখতে হবে। যন্ত্রণাটা যেন ক্রমেই অসহ্য হয়ে উঠছে। যদি ডাক্তারখানাটা বন্ধ হয়ে গিয়েই থাকে তাহলে খোঁজ করে দেখতে হবে ডাক্তার হয়তো ওই বাড়িতেই থাকে। দরজা ধাক্কা দিয়ে তাকে উঠিয়ে একটা কিছু ব্যবস্থা করতে হবে। কোনো রকমে উঠে দরজায় তালা লাগিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। চারদিকটা অন্ধকার। রাস্তার বাতিগুলো নিভিয়ে দিয়েছে। দুহাতে পেটটা চেপে প্রায় কুঁজো হয়ে এগিয়ে গেলাম। বরাত ভালো, আরামঘরটা খোলা ছিল। টিমটিমে আলো দেখা যাচ্ছে। ঢুকতেই দেখা হয়ে গেল পরনে কালো রঙের স্যুট, কালো টাই, ময়লায় তেলচিটে অবস্থা, এক মাথা পাকা চুল প্রায় কাঁধ পর্যন্ত নেমে এসেছে, তোবড়ানো মুখ, দুটো চোখ যেন রক্তের মতো লাল। কি চাই? রোগা চেহারা হলে হবে কি? বাজখাই গলা লোকটার। পেটের যন্ত্রণার কথাটা তাকে বললাম। আমার কথা
সে সবার আগেই ডাক্তার ধমক দিয়ে উঠল, বুঝেছি বুঝেছি, অম্লশূল, বসুন ওই বেঞ্চটায়। বসলাম। ডাক্তার পেছনের কাঁচ ভাঙা আলমারির থেকে একটা শিশি বের করে কাগজে ঢেলে আমাকে দিল। খেয়ে নিন। তামাকের গুঁড়োর মতন কালো রং, বিশ্রী গন্ধ। ভয় হলো, কেমন ডাক্তার জানিও না, কি ওষুধ তারও ঠিক নেই, খাওয়াটা কি ঠিক হবে? সন্দেহ হলে ফেলে দিন, খেতে হবে না। ডাক্তার যেন গর্জন করে উঠল। টেবিল, বেঞ্চ, আলমারি সেই আওয়াজে যেন থরথর করে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে আমি ওষুধটা গালে ঢেলে দিলাম। কি আশ্চর্য, মিনিট 5 লাগলো না, ব্যথাটা একেবারে সেরে গেল। জিজ্ঞাসা করলাম, আপনাকে কত দিতে হবে? আবার বোমা ফাটল। কে মশাই আপনি? বিনোদ ডাক্তারকে পয়সা দিতে চাচ্ছেন? কত লাখ টাকার মালিক আপনি, জানেন না আমি পয়সা নিয়ে চিকিৎসা করি না? নিজের দোষ কাটাবার জন্য মৃদু কণ্ঠে বললাম, কিছু মনে করবেন না, আমি তো এখানে নতুন এসেছি, এসব আমার ঠিক জানা ছিল না। আপনার ডাক্তারখানা কতক্ষণ খোলা থাকে? সারা রাত। বলেই বিনোদ ডাক্তার খিঁচিয়ে উঠল, আপনার আর কিছু দরকার আছে? না থাকে তো উঠে পড়ুন, আমার অন্য রোগীরা আসবে। বাড়ি চলে এলাম। অনেক রাত অবধি বিনোদ ডাক্তারের কথা চিন্তা করলাম। ভালো ওষুধ হয়তো দেয়, কিন্তু মেজাজটা বড় রুক্ষ, ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারে না। দিন 2 পর ব্যাংকের হিসেব দেখতে দেখতে ম্যানেজার অনিল বাবুকে কথাটা বললাম। ছোট জায়গা হলে কি হবে মশাই, এখানকার কিন্তু ডাক্তার একেবারে ধন্বন্তরী। ও, কার কথা বলছেন? ওই যে আরাম ঘরের বিনোদ ডাক্তার। আমার উত্তর শুনে অনিলবাবু কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টি দেখল, তারপর জিজ্ঞাসা করলো, বিনোদ ডাক্তারের সঙ্গে দেখা হলো কোথায়? বললাম যে দিন 2 আগে আমার পেটে একটা ব্যথা হয়েছিল, এরকম আমার মাঝে মাঝেই হয়। বিনোদ ডাক্তারের একটা বড়িতেই আমার সেরে গেল। কি আশ্চর্য ওষুধ! অনিলবাবু আর কিছু বললেন না, কিন্তু লক্ষ্য করলাম সারাটা দিন আমাকে যেন একটু এড়িয়ে এড়িয়ে চলল। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। বিনোদ ডাক্তার তার বদ মেজাজের জন্য বোধহয় এই এলাকায় কারো প্রিয়পাত্র নয়। এই জন্য অনিলবাবুও সম্ভবত তাকে ঠিক পছন্দ করে না। তাই আমার বিনোদ ডাক্তারের কাছে যাওয়াটা অনিলবাবু বোধহয় ভালো চোখে দেখেনি। কিন্তু আমার অবস্থা আমিই জানি। সারাটা রাত সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করে পরের দিনে অনিলবাবুর পছন্দ মতো ডাক্তারের জন্য অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না। দিন কয়েক পর হঠাৎই খেয়াল হলো বিনোদ ডাক্তারের সঙ্গে একবার দেখা করে আসি। খাওয়া দাওয়া শেষ, গরমের জন্য ঘুমও আসছে না। আরাম ঘর তো অনেক রাত অবধি খোলা থাকে। দরজায় তালাটা দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা জনমানবহীন, এ সময় থাকবার কথাও না। আরাম ঘরের কাছাকাছি যেতেই হাসির শব্দ কানে এলো। অনেক লোকের যেন একটা মিলিত কণ্ঠের হাসি, আর বেশ খুব উচ্চ রোলে হাসছে। তাহলে কি এই সময় বিনোদ ডাক্তারের বন্ধুরা আড্ডা জমায়? আড্ডা দেবার তো অদ্ভুত সময়। সামনের দিকে কেউ নেই, আওয়াজ আসছে ভেতরের ঘর থেকে। ঘরও ঠিক বলা যায় না, আলমারি দিয়ে একটা ঘর যেন একটা আলাদা করা। কৌতূহল হলো, 2 আলমারির ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিলাম। পিঠে শীত দাঁড়াবে যেন বরফের স্রোত নেমে গেল। পা দুটো কেঁপে উঠল আমার থরথর করে। টেবিলের ওপর দেখলাম একটা কঙ্কাল শুয়ে। বিনোদ ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে তার বুক পরীক্ষা করতে করতে বলছে, মগ ডালে ডালে বেরিও না, তোমার বুকের হাড় খুব দুর্বল, কোনোদিন মট করে ভেঙে যাবে। প্লাস্টার করে শুইয়ে রাখবো, তখন মজাটা টের পাবে। বিনোদ ডাক্তারের কথা শুনে কঙ্কালটার সে কি হাসি! উপরের দিকে চেয়ে দেখি
একটা কঙ্কাল উমা শূন্যে দোল খাচ্ছে। বিনোদ ডাক্তার তার দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, রোজ এইরকম ব্যায়াম করবি, তবে দেহটা মজবুত হবে। হঠাৎ হাসির শব্দে চোখ ফিরিয়ে দেখলাম কোণের দিকে বেঞ্চের ওপর বসে একটা কঙ্কাল শিশি থেকে বড়ি নিয়ে অনবরত মুখে ফেলছে আর হাসছে। সে এক অদ্ভুত হাসি, ঠিক দুটো হাড়ে ঠোকাঠুকি করলে যেমন শব্দ হয় ঠিক সেই রকম। কঙ্কালটা হাসতে হাসতেই বলল, বিনোদ ডাক্তার, তোমার চোগা চাপকান খুলে আমাদের মতন হালকা হও দেখি, তোমার গরমও তো লাগে না। কঙ্কালটা আচমকা থেমে গেল, আর কথা বলতে পারল না। বিনোদ ডাক্তার বলল, কি হলো হে? কঙ্কালটা অনেক কষ্টে উচ্চারণ করলো, গলায় বড়িটা আটকে গেছে। বলেই কঙ্কালটা দুহাত দিয়ে নিজের গলাটাকে মোচড়ালো। মাথাটা গলা শুদ্ধ তার হাতে খুলে এলো। সেটা বার কয়েক বেঞ্চে ঠুকিয়ে বলল, ব্যাস, বড়িটা নেমে গেছে। ব্যাপার দেখে তো আমার অবস্থা কাহিল। ভয়ে মুখ থেকে একটা আর্তনাদও আমার বের হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে কঙ্কালগুলো সমস্বরে চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? আমি আর তিল মাত্র দেরি না করে ছুটতে শুরু করলাম, প্রাণপ্রণ শক্তিতে। কোনো দিকে না চেয়ে পেছনে খালি অনেকগুলো হাড়ের খটামট শব্দ। ক্রমেই যেন তারা কাছে আসছে। তাড়াতাড়ি করে তালা খুলে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বুকটা তখনও আমার দুবদুব দুবদুব করছে, এখনই বুঝি দম বন্ধ হয়ে যাবে। সারাটা রাত বিছানায় বসে কাটালাম। কেবল মনে হলো খটখট শব্দে যেন বাড়ির চারপাশটায় যেন কে ঘুরে বেড়াচ্ছে। এখনই হয়তো দরজায় কড়া নাড়বে। তারই বা দরকার কি? এরা তো দরকার হলে বন্ধ দরজার মধ্যে দিয়েই চলে আসতে পারে। আমি খুব ভীতু, এমন অপবাদ কেউ দেবে না। কিন্তু ভূত আত্মা এসবে তো আমার চিরদিনের আস্থা কম। কিন্তু চোখের সামনে যে দৃশ্য আমি দেখেছি তাকে অস্বীকার করি বা কী করে? ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। জোর খটখট শব্দের চমকে জেগে উঠলাম। না, ভয়ের কিছু নেই। কাজের লোকটা দরজা ঠেলছে। উঠে দরজা খুলে দিতে সে জিজ্ঞাসা করলো, বাবুর কি শরীর খারাপ? কেন বলো তো? না, চেহারাটা কেমন দেখাচ্ছে, তাছাড়া আপনি তো খুব ভোরে ওঠেন। ছোট করে শুধু বললাম, আসলে রাত্রে না ভালো ঘুম হয়নি। একটা সুবিধা, আজ রবিবার, ছুটির দিন। খাওয়া দাওয়ার পর সারাটা দুপুর ঘুমাবো, তাহলেই শরীরটা ঠিক হয়ে যাবে। কিন্তু আগের রাতের দেখা সেই বীভৎস দৃশ্য চোখের সামনে থেকে দাঁড়াবো কী করে? বিনোদ ডাক্তারের সম্বন্ধে সব কিছু আমাকে জানতেই হবে। কাজের লোকটার নাম ছিল যোগেন। যখন দুপুরে যোগেন ভাতের থালা রাখছিল, তখন তাকে প্রশ্ন করলাম, আচ্ছা যোগেন, তুমি কতদিন এখানে আছো? কোথায় বাবু? এই বিরামপুরে। মাথা চুলকে যোগেন বলল, তা 20-22 বছর হবে বাবু। কেন বলুন তো? আচ্ছা, তুমি বিনোদ ডাক্তারকে চেনো? বিনোদ ডাক্তারের নামটা কানে যেতেই যোগেনের মুখের চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। চোখের দৃষ্টিতে একটা তার ভয়ের ছাপ। চিনতাম বাবু, উনি এলাকার একজন নামকরা ডাক্তার ছিলেন। ওনার ওষুধ যেন কথা বলতো। ছিলেন বলছো কেন? এখন নেই? না বাবু, বছর 5 হলো মারা গেছেন। সে কি? হ্যাঁ বাবু, 4 বন্ধু মিলে পাশা খেলছিল। হঠাৎ ঝড় উঠেছিল, যেমন হাওয়ার জোর তেমনি বৃষ্টির দাপট। কত বাড়ির চাল উড়ে গেছিল, কত গাছ যে উপড়ে পড়েছিল তার আর ঠিক ঠিকানা নেই। আরামঘরের পাশে একটা বিরাট একটা বট গাছ ছিল। সেই বট গাছ শেকড় শুদ্ধ উপড়ে পড়েছিল ওই আরামঘরের ছাদের ওপরে। ব্যাস, বিনোদ ডাক্তার আর তার 3 বন্ধু খতম। কেউ একটা চেঁচাবারও অবকাশ পায়নি। শেকড়ের মধ্যে এমনভাবে 4 বন্ধুর দেহ চাপা পড়ে গেছিল যে পরের দিন তাদের দেহ কেটে বার করতে হয়েছিল। বাধা দিয়ে বললাম, কিন্তু আমি বিনোদ ডাক্তারকে যে দেখেছি। অনেকেই দেখে বাবু, রাত বিরিতে আরামঘরের পাশ দিয়ে যাদের যেতে হয় তারাই দেখেছে।
বিনোদ ডাক্তার বন্ধুদের ওষুধ দিচ্ছে কিংবা চারজনে মিলে পাশা খেলছে। তাছাড়া দিনের বেলাতেও দেখা যায় আরাম ঘরের সামনের বেলগাছটা ঝড় নেই, বাতাস নেই, ডালপালা শুদ্ধ খুব দুলছে। ওই গাছেই ওদের বাস কিনা। কথা শেষ করে যোগেন দুটো হাত কপালে ঠেকাল। চুপ করে শুনে গেলাম। অন্য সময় হলে যোগেনের একটা কথাও কিন্তু আমি বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজের চোখেই তো আজকে সব দেখেছি। সেদিন বিকেল হতেই সূর্যের আলো থাকতে থাকতে বের হয়ে পড়লাম। উদ্দেশ্য দিনের আলোয় ভালো করে আরাম ঘরটা দেখব, যদি সম্ভব হয় বিনোদ ডাক্তারকেও দেখব। ওইখানেই তো ডাক্তারের আস্তানা। আরাম ঘরের সামনে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। আরাম ঘরের দরজাই দেখা গেল না, তার সামনে আগাছার জঙ্গল, আকন্দ আর ফণি মনসার ঝোপে বোঝাই। বুঝতেই পারা যাচ্ছে যে বহুদিন এ দরজা খোলা হয়নি, খোলা সম্ভবও নয়। একটু এগিয়ে যেতে তক্ষক ডেকে উঠল, অস্বাভাবিক রুক্ষ স্বর, ঠিক যেন বিনোদ ডাক্তারের গলা। পিছিয়ে আসতেই চোখে পড়ল চারদিকটা কেমন থমথমে, কোথাও ছিটে ফোটা বাতাস নেই, অথচ সামনের বেল গাছের উঁচু দিকের কয়েকটা ডাল যেন সবেগে দুলছে। ঠিক মনে হলো বিনোদ ডাক্তারের অশরীরী বন্ধুরা ব্যায়াম করছে নিজেদের দেহের খাঁচা ঠিক রাখার জন্য। বাড়ি ফিরে এলাম। আরাম ঘরের কাছাকাছি থাকতে আর সাহস হলো না, বিরামপুরেও নয়। শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে, এখানে থাকার সম্ভব নয়। একথা চিঠিতে লিখে যোগেনকে বললাম, পরের দিন সকালে চিঠিটা ওই ব্যাংকের ম্যানেজারের হাতে একটু দিয়ে দিও। সন্ধ্যের ঝোঁকেই সাইকেল রিক্সা ডেকে বিছানা সুটকেস নিয়ে স্টেশনের দিকে রওনা হয়ে পড়লাম। আমার পক্ষে বিরামপুরে থাকার সম্ভব নয়। আবার যদি কোনো রাতে পেটের যন্ত্রণা শুরু হয়, তাহলে যন্ত্রণায় পাগল হলে হয়তো সব ভুলে বিনোদ ডাক্তারের কাছেই গিয়ে দাঁড়াবো। কিন্তু তার দেওয়া ওষুধ কি আর খেতে পারবো? আমার কি খেতে সাহস হবে? তাই এই একটু অন্য ভিন্ন স্বাদের এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা নতুন এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।